কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমাদের একটা অত্যন্ত পছন্দের রাস্তা হলো ধর্মতলা থেকে বাসে শিলিগুড়ি যাওয়া। আর ধর্মতলা মানেই মনুমেন্ট, শহীদ মিনার, যার আগে নাম ছিল অক্টারলুনি মনুমেন্ট। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় এই মনুমেন্টের সাথে দার্জিলিংয়ের কি সম্পর্ক, সেই উত্তরটা কিন্তু দার্জিলিংয়ের ইতিহাসের একটা অজানা অধ্যায় খুলে দেবে। সালটা 1814। ব্রিটিশ সৈন্যবাহিনী তখন লড়ছে নেপালের সাথে, ইন্দো নেপাল যুদ্ধ। সেই যুদ্ধে ব্রিটিশ সেনানায়ক ছিলেন স্যার ডেভিড অক্টারলুনি। প্রবল যুদ্ধ হয় নেপালের গোর্খাদের সাথে ব্রিটিশ শাসকদের সাথে সিকিম রাজা। আর সেই যুদ্ধ শেষ হয় 1816 সালে সুগাউলির সন্ধিতে। যুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরূপ পরবর্তীকালে স্যার ডেভিড অক্টারলুনির স্মৃতিতে নির্মিত হয় অক্টারলুনি মনুমেন্ট। ওইদিকে নেপালের রাজা কিন্তু সুগাউলির সন্ধিতে তাঁর রাজত্বের একটা বড় অংশ হারিয়ে ফেলেন। তিনি হারান কুমায়ুন, গাড়োয়াল, পশ্চিম তরাই। তার রাজত্ব ছোট হয়ে এখন পূর্ব দিকে মেচি নদী এবং পশ্চিম দিকে মহাকালী নদী অবধি সীমাবদ্ধ থাকে। ব্রিটিশরা তরাইয়ের তিতলিয়ায় তাদের সেনা শিবির স্থাপন করে। আশা করা গেছিল সুগাউলির সন্ধির পর সিকিম এবং নেপালের সীমান্ত দ্বন্দ্ব বেশ শান্ত হবে, কিন্তু বাস্তবে তা হয় না। সেই সময় সিকিমের রাজা ছিলেন চো ফো নামগে। তিনি কিন্তু আমাদের গল্পের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তার কাকা ছিলেন ভো লাদ। 1828 সাল নাগাদ তিনি বেশ বিদ্রোহী হয়ে ওঠেন। সেই সময় রাজার অনুগত দেওয়ান দন্নু নামগে, যিনি পাগলা দেওয়ান নামে দার্জিলিংয়ের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন, তিনি ভোলাদ এবং তার পরিবারের অনেককে নৃশংসভাবে খুন করেন। বাকিরা প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান পূর্ব নেপালের অন্টুতে। সিকিম এবং নেপালের দ্বন্দ্ব একটা নতুন রূপ নেয়। আর সেই সময় মধ্যস্থতাকারী হিসেবে তিতলিয়ায় ব্রিটিশ সেনা শিবিরের প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জর্জ উইল আলেমার লয়েডের আমাদের এই গল্পে আগমন ঘটে। জর্জ উইল আলেমার লয়েডকে বলা হয় দ্য কলম্বাস অফ দার্জিলিং। মধ্যস্থতাকারী হিসেবে 1828 সালে সিকিম যাচ্ছেন সেই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালদহে কমার্শিয়াল রেসিডেন্ট JW গ্র্যান্ট এবং কর্নেল লয়েড। আদিম অরণ্যের মধ্য দিয়ে এই যাত্রাপথেই তাঁদের প্রথম নজরে আসে দর্জিলিং বলে একটি পাহাড়ের উপরের এলাকা। পরে 1829 সালে কোম্পানিকে একটি চিঠিতে দর্জিলিং সম্বন্ধে লয়েড জানাচ্ছেন, পূর্বে এই স্থানে বৃহৎ গ্রাম অথবা নগরের অবস্থান ছিল, কতিপয় বিপণীয় জনৈক প্রধান লেপচা কাজী স্থলে বসবাস করিতেন। তাহার বাটির ভগ্নাবশেষ এবং একটি গুম্ফা মন্দিরেরও অদ্যাবধি বর্তমান রহিয়াছে। সবগুলি প্রস্তর নির্মিত, দৃঢ়বদ্ধ। এতদ্ব্যতীত বিভিন্ন কাজী ও লামার প্রস্তর নির্মিত সমাধি বা চৈত্য। পর্বত হইতে একটি নির্ঝরিণী নামিতেছে। কিয়দ্দূরে দীর্ঘকাল অযত্নে পতিত থাকিবার ফলস্বরূপ তৃণবনে ঢাকিয়া গিয়াছে পুরাতন বসত এলাকা। আসলে ব্রিটিশরা ভারতের যেখানে যেখানেই ঘাঁটি গেড়েছিল সব জায়গাতেই কিন্তু তারা একটা করে শৈল শহর তৈরি করে, ওই আর কি একটু হোম ওয়েদারে জিরিয়ে নেওয়ার জন্য। যেরকম উটি, যেরকম ল্যান্ডোর। সমস্যা হয় ব্রিটিশ সাম্রাজ্যের তৎকালীন রাজধানী কলকাতায় থাকা সাহেবদের নিয়ে। কলকাতার গরম প্যাঁচপ্যাঁচে অবস্থা থেকে একটু নিষ্কৃতি পাওয়ার জন্য কোনো শৈল শহর আশেপাশে ছিল না। একটা চেষ্টা করা হয় চেরাপুঞ্জিকে সেই রকম ভাবে গড়ে তোলার, কিন্তু সেখানকার মারাত্মক বৃষ্টি বাদ সাধে। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তো তাঁর কাছে সিকিম ফেরত লয়েড এবং গ্রান্ট তদবির করতে থাকেন দার্জিলিং নিয়ে। চিঠি চাপাটি হয় অনেক। ব্রিটিশ সরকারও কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়।
মোটামুটি 1830 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের ডেপুটি সার্ভেয়ার জেনারেল ক্যাপ্টেন হারবার্টকে দিয়ে দার্জিলিংয়ে দ্বিতীয় সমীক্ষা চালানো হয় যে সেই স্থান আদেও কোনো শৈলাবাস বা স্যানাটোরিয়াম নির্মাণের উপযুক্ত কিনা। সেই বিষয়ে মোটামুটি নিঃসন্দেহ হয়ে 1835-এর 23শে জানুয়ারি লয়েডের কাছে কোম্পানি চিঠি লেখেন তিনি যেন দার্জিলিংয়ের দখলদারির ব্যাপারে আরও অগ্রসর হন। আর এই 1835-এরই 11ই ফেব্রুয়ারি উইলিয়াম বেন্টিংট সরাসরি সিকিম রাজ চো ফো নামগেকে চিঠি লেখেন তিনি যেন লয়েডের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে দার্জিলিং বন্দোবস্তর ব্যাপারে কথাবার্তা এগিয়ে নিয়ে যান। সেই মতো ক্রমশ দার্জিলিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হওয়ার গল্পটা শুরু হয়। এরপর 1835-এর 23শে ফেব্রুয়ারি তিস্তার পাড়ে সিকিম রাজ চো ফো নামগে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল লয়েড মুখোমুখি হন। দার্জিলিং নিয়ে আলোচনা চলে। দার্জিলিং হস্তান্তরের পরিবর্তে রাজা চান রাম্মু প্রধান বলে তার এক কর সংগ্রাহককে ব্রিটিশরা যেন তার হাতে তুলে দেয়। সেই কর সংগ্রাহক 2 বছরের খাজনা চুরি করে পালিয়েছিল। আর তিনি চান সমতলের ডাবগং বলে একটা জায়গা, যেটা বর্তমানে ডাবগ্রাম। তিস্তা পাড়ে তারখোলা নামক সেই জায়গায় কর্নেল লয়েড আর সিকিম রাজের মধ্যে দার্জিলিং নিয়ে আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়। ফলত 25শে ফেব্রুয়ারি 1835 রাজা কোম্পানিকে দার্জিলিং দান করেন এবং এই বিষয়ে 26শে ফেব্রুয়ারি 1835 তিনি একটি বিস্তারিত চিঠি এবং দানপত্র কোম্পানিকে দেন। সেই চিঠি তিব্বতী ভাষায় লেখা। সেই চিঠি কলকাতায় হাঙ্গেরীয় ভাষাবিদ আলেকজান্ডার সোমাদেকোরস বাংলা এবং ফার্সিতে অনুবাদ করেন। তারই একটা ছোট্ট অংশে লেখা ছিল, ওই স্থানে বাস করিলে স্বাস্থ্য লাভ হইবার প্রত্যাশায় বন্ধুত্বের খাতিরে আমি দার্জিলিং গভর্নর জেনারেল সাহিবকে উপহার দিতেছি। 25শে ফেব্রুয়ারি 1835। আলেকজান্ডার সোমাদেকোরস হাঙ্গেরি থেকে এসে তিব্বতী, বাংলা, ফার্সি ভাষা শেখা এই মহাপণ্ডিত দার্জিলিংয়ের ইতিহাসে একটি বিরাট স্থান অধিকার করে আছেন। আমাদের গল্পে তিনি আবার আসবেন। যাই হোক, ব্রিটিশরা এইভাবে খাতায় কলমে দার্জিলিংয়ের অধিকারী হয়ে ওঠে। তবে গল্পের কিন্তু এখানেই শেষ নয়। আসলে কলকাতায় গভর্নর জেনারেলের কাউন্সিল সিকিম রাজ যে সমস্ত প্রতি উপহার প্রত্যাশা করেছিলেন তার কিছুই দিতে সম্মত হয় না। বিষয়টা ধামাচাপা পড়ে যেতে থাকে। এমনকি 15ই জুন 1835 গভর্নর জেনারেলের কাউন্সিল বেশ একটা কড়া চিঠিতে লয়েডকে জানিয়ে দেয় তিনি যেন দার্জিলিংয়ের ব্যাপারটা থেকে সরে আসেন। যাই হোক, তারপরেও আলাপ আলোচনা নেগোসিয়েশন চলতে থাকে। অবশেষে 5 জানুয়ারি 1836 উত্তর দক্ষিণে 30 মাইল লম্বা আর 6 থেকে 10 মাইল চওড়া দার্জিলিং পাহাড় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আসে। পরিবর্তে প্রতি উপহার হিসেবে সিকিম রাজ পান একটা দোনলা বন্দুক, একটা রাইফেল, উৎকৃষ্ট শাল 2টি, নিকৃষ্ট শাল 2টি প্রভৃতি। এইভাবে জন্ম হয় দ্য ল্যান্ড অফ থান্ডারবোল্ট, বজ্রপাতের ভূমি দার্জিলিংয়ের। Seems to hallow us there, which seek through the world. 1836-এ যেই না ব্রিটিশদের হাতে দার্জিলিং আসে, অমনি কলকাতায় বসবাসকারী সাহেবদের মধ্যে একেবারে সাজো সাজো রব পড়ে যায়। তেমনি সেই সময়কার নব্য সাহেব বাঙালিদের মধ্যেও হাতের কাছে ইউরোপ যাওয়ার একটা দারুণ সুযোগ চলে আসে। প্রতিষ্ঠিত হয় দার্জিলিং অ্যাসোসিয়েশন, যার প্রধান ছিলেন JW গ্র্যান্ট এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। সেই সময়কার দুটো সবথেকে উল্লেখযোগ্য সংবাদপত্র দ্য ইংলিশম্যান এবং বেঙ্গল হুড়কারুতে দার্জিলিং সম্বন্ধে নিয়মিত খবর ছাপা হতে থাকে। সেই সময়কার সব থেকে বড় হোটেল উইলসন হোটেল, যা পরবর্তীকালে গ্রেট ইস্টার্ন হোটেল নাম নেয়, তারা ঘোষণা করে দার্জিলিংয়ে হোটেল খুলতে চলেছে।
দার্জিলিংয়ের জমি, দার্জিলিংয়ের হোটেল, দার্জিলিংয়ের ইউরোপীয় সদৃশ ওয়েদার, তার সমস্ত কিছু একদম কলকাতায় বসবাসকারী সাহেবদের মনে একটা ইউটোপিয়ার স্বপ্ন তৈরি করে। তবে যেমনটা ভাবা গিয়েছিল, কাজটা আসলে তত সহজ ছিল না। সেই আদিম অরণ্যরাজির মধ্যে, সেই বিপদসংকুল পরিস্থিতিতে, অচেনা আবহাওয়ায় একটা শহর তৈরি করা, তার বাংলো, বাড়ি, বাজার, তার রাস্তাঘাট তৈরি করা যথেষ্ট কঠিন ছিল। জেনারেল লয়েডকে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। একদিকে সিকিমরাজ একদম স্পষ্ট ফরমান জারি করেন, কোনো সিকিমের অধিবাসী দার্জিলিং তৈরিতে সাহায্য করবে না। সমতল থেকে যে সমস্ত শ্রমিকদের আনা হয় তারাও অপুষ্টিতে, অনাহারে, খারাপ আবহাওয়ায় মারা যেতে থাকে। ফলে দার্জিলিং সম্বন্ধে যে বিরাট আশার ফানুসটা তৈরি হয়েছিল তা ক্রমশ মিইয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে। লয়েডের কাজকর্ম নিয়ে ক্রমশ কলকাতার সাহেবদের মধ্যে এবং গভর্নর জেনারেলের কাউন্সিলের মধ্যে রীতিমতো বিরক্তি উৎপাদন হতে থাকে। সেই সময়ই মেজর গার্ডস্টেনকে দার্জিলিংয়ের গতি প্রকৃতি সম্বন্ধে তদন্তে পাঠানো হয়। সময় বয়ে যেতে থাকে। 1835 থেকে 1839 হয়ে যায়। দার্জিলিংয়ের কাজ কিন্তু সেরকম কিছু এগোয় না। না তৈরি হয় ভালো বাংলো, না রাস্তা, না বাজার। সমতলের সাহেবরা রীতিমতো খাপ্পা হয়ে ওঠেন। সংবাদপত্রগুলিতে দার্জিলিং সম্বন্ধে বেশ নেতিবাচক কথাবার্তা চলতে থাকে। লয়েড বুঝতে পারেন তার বিদায় আসন্ন। 1839 সালের 5 জুন তিনি কোম্পানিকে বিস্তারিত চিঠি লেখেন দার্জিলিং প্রতিষ্ঠার সমস্যা জানিয়ে। প্রধানত বিজ্ঞাপন দিয়েও উপযুক্ত শ্রমিকের অভাব, গাছ কাটতে দেরি হওয়া, লোকবলের অভাব ইত্যাদি নানা কারণের কথা তিনি তুলে ধরেন। ততদিনে কিন্তু সেই সময়ের হিসেবে প্রায় 14,698 টাকা খরচা করে ফেলেছেন লয়েড দার্জিলিংয়ের পরিকাঠামো তৈরিতে। তা সত্ত্বেও অবশেষে লয়েডের অধ্যায়ের সমাপ্তি হয়। 1839 সালের 20 জুন লয়েডের জায়গায় স্থলাভিষিক্ত হন আর্চবিল্ড ক্যাম্পবেল। লয়েড অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। শুরু হয় দার্জিলিংয়ে ক্যাম্পবেল যুগ। বলা চলে দার্জিলিংয়ের সম্পূর্ণ গঠন একদম রূপ পায় কিন্তু ক্যাম্পবেলের হাত ধরেই। Oh, give me my lonely thatched cottage again, the birds singing gaily that came at my call. Give me them with ক্যাপ্টেন লয়েড একটা ব্যাপারে বেশ কাঁচা ছিলেন, তা হলো ম্যান ম্যানেজমেন্ট। আর্চবিল্ড ক্যাম্পবেল কিন্তু এই ব্যাপারে দারুণ মুনশিয়ানার পরিচয় দেন। তিনি সবার প্রথমেই কুলি, শ্রমিক ইত্যাদি পাহাড়ি অঞ্চল থেকে দিব্যি জোগাড় করে ফেলেন। সেই যুগে বীর সিং চৌধুরী, চেবু লামা প্রমুখ লিম্বু, লেপচা, মেচ, মোরাং ইত্যাদি উপজাতির নানা নেতার সাহায্যে তিনি খুব সহজেই কুলিদের জোগাড় করেন। দার্জিলিং জুড়ে হই হই করে কর্মযুদ্ধ শুরু হয়ে যায়। পরপর তৈরি হতে থাকে হিলকার্ট রোড, পাংখাবাড়ি রোড, 1843 সালে সেন্ট জনস চার্চ এবং আরও অনেক কিছু। সেই সময়ে অবশ্য পাগলা দেওয়ানের সাথে আবার কোম্পানির একটু ঠোকাঠুকি লাগে। মোটামুটি 1848 সাল নাগাদ ক্যাম্পবেল এবং তার ঘনিষ্ঠ সহযোগী বিখ্যাত উদ্ভিদবিদ জোসেফ ডাল্টন হুকারকে পাগলা দেওয়ান সিকিমের যাওয়ার পথে আটক করে। সেই গল্পের ফলে কোম্পানি কিন্তু সিকিম রাজার প্রতি বেশ ক্ষুব্ধ হয় এবং সিকিমের সমস্ত রাজ্য কালক্রমে আরও ছোট হয়ে যায়। এর আগে অবধি দার্জিলিংয়ের প্রতি উপহার বাবদ সিকিম রাজাকে বছরে 3,000 টাকা করে দেওয়া হতো। একটা সময় পর সেটা 6,000-এ গিয়ে দাঁড়ায়, কিন্তু পাগলা দেওয়ানের এহেন কাজকর্মের পর সেই সমস্ত মাসোহারা বন্ধ করে দেওয়া হয়।
আর দার্জিলিং এগিয়ে চলে তার আরও স্বপ্নের উত্থানের দিকে। এরই সাথে চলতে থাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। ক্রমশ দার্জিলিংয়ের আশেপাশের আরও নানা জায়গা ব্রিটিশদের করতলায়ত্ত হয়। আমরা সেই সব গল্পে আসব। চেবুল আমার থেকে সান্দাকফু আর ফালুট 1850 সালে কোম্পানি দখল নেয়। এই সালেই তরাই এলাকা ঘুম থেকে নেপাল সীমান্ত অবধি সম্পূর্ণ এলাকা কোম্পানির হাতে আসে। 1864 সালে ভুটান যুদ্ধের পর কোম্পানির হাতে আসে কালিম্পং। এইভাবে বর্তমানে দার্জিলিং জেলার সমস্ত ম্যাপটা সেই সময়ের মধ্যে কোম্পানির হাতে কিন্তু চলে এসেছিল। 2025-এ আজকের দিনে দাঁড়িয়ে সে যুগে দার্জিলিং প্রতিষ্ঠার চরিত্রদের খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন। যেমন জিটিএর প্রধান দফতরের পাশে সেন্ট জনস চার্চের নিচের রাস্তাটায় লয়েডের বাসগৃহ ছিল, তার আজ কোনো চিহ্ন নেই। অবশ্য সেই যুগেও লয়েড ক্রমশ ইতিহাসের পাতা থেকে বিস্মৃত হয়ে যেতে থাকেন। সিপাহী বিদ্রোহের পর সেনা থেকে প্রায় বরখাস্ত হয়ে লয়েড ফিরে আসেন দার্জিলিংয়ে। বৃদ্ধ বয়সে শেষ কটা বছর কিন্তু তিনি এখানেই কাটান। 1865-র 4 জুন দার্জিলিংয়ের কলম্বাস জর্জ আলেমার লয়েড তাঁর প্রতিষ্ঠা করা শৈল রানীর কাছেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লেবং কার্ট রোডে ইউরোপীয়দের সে যুগের কবরখানায় চিরশয্যায় আজও ক্যাপ্টেন লয়েড রয়েছেন। দার্জিলিংয়ের কোলাহল থেকে একটু দূরে সেই শান্ত কুয়াশা ঘেরা শীতলতার মধ্যে তিনি যেন আজও দূরের পাহাড়ে পাহাড়ে জেগে ওঠা ঝলমলে শহরটার দিকে তাকিয়ে থাকেন। লেবং কার্ট রোডে সমাধির পাশের সেই রাস্তাটা কিন্তু আলেকজান্ডার সোমা দে কোরোসের নামে। কয়েক বছর আগে তার স্বদেশের উদ্যোগে তার সমাধি এবং সমাধি ফলক নতুন করে প্রতিষ্ঠিত হয়। সুদূর হাঙ্গেরি থেকে আসা সেই যুগে তিব্বতী, ফার্সি, বাংলা ভাষায় সুপণ্ডিত এই ব্যক্তি ব্রিটিশদের সাথে এই সমস্ত রাজ্যের সাংস্কৃতিক এবং রাজনৈতিক যোগাযোগ স্থাপনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যে সাংস্কৃতিক যোগাযোগ আদান প্রদান আজকের দিনে আরও বেশি করে প্রয়োজন। একইভাবে এই সাংস্কৃতিক যোগাযোগের ধারাটি এগিয়ে নিয়ে যান শরৎচন্দ্র দাস, রাহুল সংকৃত্তায়ন প্রমুখ। দার্জিলিংয়ের এই দুই কৃতি সন্তান ভারত এবং তিব্বতের মধ্যে গভীরতর সাংস্কৃতিক যোগাযোগের পথটা আরও প্রশস্ত করেন। দার্জিলিংয়ের আজকের দিনে তাঁরা কোথায় যেন হারিয়ে গেছেন। ঠিক যেরকম ডক্টর জাকির হোসেন রোডে ক্যাম্পবেল যে বাড়িটায় থাকতেন তা এখন দার্জিলিংয়ের পুলিশ সুপারিনটেন্ডেন্টের বাংলো, নাম ক্যাম্পবেল লজ। এই রাস্তা ধরে আরও ওপরে গেলে ব্রায়ানস্টোন কটেজ বলে একটা বাড়িতে থাকতেন জোসেফ ডাল্টন হুকার, প্রখ্যাত উদ্ভিদবিদ। তার বাড়িটা এখন সেন্ট পল স্কুলের অধীনে। এভাবেই দার্জিলিংয়ের বিউটিফুল ইংলিশ মাড, বিউটিফুল ইংলিশ রেইনের ভেতর হারিয়ে গিয়েছে কত চরিত্র। তাদের সাথে মিশে গিয়েছে আশেপাশের প্রাচীন পাহাড়গুলো থেকে দলে দলে আসা লেপচা, লিম্বু, ভুটিয়া, ভোট, প্রধান, তামাং আরও নানা জনজাতির উপজাতির পদবীর মানুষরা, যারা সকলে মিলে পাহাড় কেটে, গাছ কেটে, রাস্তা, বাংলো, বাগান তৈরি করে নিজেদের শ্রম দিয়ে গড়ে তুলেছে ব্রিটিশ সাম্রাজ্যের মাথার মুকুট শৈলরানী দার্জিলিং। তারপর কেটে গেছে আরও কত বছর। হিল কাউন্সিল হয়েছে, গোর্খাল্যান্ড মুভমেন্ট হয়েছে, জিটিএ হয়েছে। দার্জিলিং এক চলমান ক্যালাইডোস্কোপের মতো এগিয়ে চলেছে অতীতকে সাক্ষী রেখে বর্তমানের পথ ধরে কুয়াশাচ্ছন্ন বা আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। এত মানুষ, এত রং, এত পদবী, এত দেশ, এত সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা তার একটা অদ্ভুত কসমোপলিটান আত্মপরিচয়ের দিকে। From the sky seems to have